আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমরা শুরু করছি পঞ্চম নাম্বার অধ্যায় হিসাব। ঠিক আছে, আমরা গত পর্ব পর্যন্ত কিন্তু চতুর্থ নম্বরের যে অধ্যায় রয়েছে, এখানকার যে অঙ্কগুলো রয়েছে 47 পৃষ্ঠা পর্যন্ত সকল কিছু আমরা সমাধান করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই সুন্দর করে দেখে নিবে। ঠিক আছে, আর আমাদের ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, তো এটার জন্য আমি বলবো তোমাদের প্রত্যেকটা কমেন্ট বক্স আগে চেক করে নিবে, সেখানে কোনো কারেকশন দেওয়া রয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা এটা আজকে একটু পড়ি। হিসাবটা কি? দেখো, বলা হয়েছে লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে তেমনি প্রদানও ঘটতে পারে। আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয় হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে। একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রবাহিত হবে তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। তো দেখো, এখানকার সারাংশ বলতে আমরা বা সারমর্ম বলতে এটাই বুঝি যে একটা লেনদেন আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং এর ফলে আমাদের প্রাপ্তিও ঘটতে পারে, প্রদানও ঘটতে পারে। আর এই লেনদেনের ফলে আমাদের প্রতিনিয়ত ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে, কমতে পারে, দায় বৃদ্ধি পেতে পারে, বৃদ্ধি পেতে পারে, কমতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে, কমতে পারে, এরকম। ঠিক আছে, আর এইগুলো আমরা যখন দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা করেছিলাম তখন কিন্তু এগুলো আমরা খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর এই সকল কিছু, এই আয় ব্যয় দায়ের সকল কিছু নিট পরিমাণ বা নিট একেবারে সর্বশেষ যে পরিমাণটা, সেটা জানার জন্য কিন্তু আমাদের হিসাব প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব দুইটা ছক। দেখো, এটাকে বলা হয় টি ছক আর এটাকে বলা হয় জের ছক, চলমান জের ছক। ঠিক আছে, তো এই যে হিসাব, তো এই হিসাবটা বলতে আমাকে খতিয়ান কি বোঝানো হয়? দেখো একটু খেয়াল করি, এই যে দুইটা ছক, এই দুইটা ছক হচ্ছে আমাদের খতিয়ানের ছক। ঠিক আছে, আমরা জাস্ট একটু মনে রাখবো, আমরা যখন খতিয়ান চ্যাপ্টারটা করব তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখন জাস্ট আমরা দুইটা ছকটা একটু মনে রাখবো যে প্রথমটার নাম হচ্ছে টি ছক, যেখানে আমাদের ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে। ঠিক আছে, এটা হলো একটা পক্ষ আর এই পাশে এই হলো আরেকটা পক্ষ, দুইটা পক্ষ থাকে। আর চলমান যে ছকে কি থাকে? ডেবিট ক্রেডিট কোনো পক্ষ থাকে না, কিন্তু ডেবিট ক্রেডিট উদ্বৃত্তটা থাকে আলাদাভাবে, টাকাটা। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, এখন আপাতত জাস্ট তোমরা এটা একটু মনে রাখো। এবার দেখো, হিসাবের ধারণা কি? হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানার স্বত্বের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা যায়, যেটা কিন্তু আমি একটু আগে বললাম যে এই হিসাবের পরিপ্রেক্ষিতে আমরা যখন দুতরফা দাখিলা করেছি ওখানে কিন্তু জাস্ট আমরা দুইটা পক্ষ হিসেবে ধারণা করেছি, কি টাকা ছিল সেটা আমরা ধারণা করেছি। আর এই হিসাবের ফলে কি হয়? একটা প্রতিষ্ঠানের আয় ব্যয় বা যে কোনো কিছুর একটা নিট পরিমাণ আমাদের জানা যায়। ঠিক আছে, এবার দেখো একটা ঘটনা এখানে দেওয়া রয়েছে। বলা হয়েছে 2017 সালে মার্চ মাসে পণ্য বিক্রয় করে 15,000 টাকা, প্রধান আসবাবপত্র বিক্রয় করে 3,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হয় 5,000 টাকা, উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ এত টাকা, গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ এত টাকা, যাতায়াত বাবদ এত টাকা এবং কর্মচারী বেতন বাবদ এত টাকা। মনে রাখবা, যদি আমাদের প্রদান বা আদান বা প্রদান এই দুইটার কোনো কথা না লেখা থাকে তাহলে সেটাকে আমরা প্রদান হিসেবে ধরে নিব। যেমন খেয়াল করো, এখানে উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ, তাহলে এখানে কিন্তু আদান প্রদান কোনো কিছু বলা নাই। ঠিক আছে, তার মানে এটাকে আমরা প্রদান হিসেবে ধরে নিব। ঠিক একেবারে গ্যাস ও বিদ্যুৎ বিল, যাতায়াত বাবদ, কর্মচারী বেতন, ঠিক আছে, এগুলো প্রদান করছি। এবার দেখো, এখানে বলা হয়েছে উপরের ঘটনায় মাহি ট্রেডার্স এর মার্চ 2017 মাসের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান উল্লেখ করা হয়েছে। মাসান্তে মাহি ট্রেডার্স হলে নগদ কত টাকা অবশিষ্ট থাকবে তা জানতে চাইলে নিম্নোক্ত উপায় অবলম্বন করতে হবে। যেটা তোমাদেরকে বললাম, একটু খেয়াল করো। এই দেখো, এখান থেকে এই যে পর্যন্ত, এই পর্যন্ত ছিল আমাদের নগদ প্রাপ্তির পরিমাণ, মানে নগদ আমরা গ্রহণ করছি। আর এর পরে যেটুকু রয়েছে সেটুকু হচ্ছে নগদ প্রদান করছি। ঠিক আছে, তাহলে এখন কথা হলো যে
এই মাসটা শেষে আমাদের অবশিষ্ট কত টাকা থাকবে, আমাদের হাতে ব্যালেন্স হিসেবে কত টাকা থাকবে। যেমন মনে করো একটা মাসে যদি একটা ব্যক্তি আয় করে 10,000 টাকা, সেখান থেকে তার সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা কি বলি, তার অবশিষ্ট বা জমার পরিমাণ। ঠিক আছে, এখানে ঠিক একইভাবে নগদ গ্রহণের সাথে নগদ প্রদানের কম্পেয়ার করে আমাকে অবশিষ্টটা বের করতে হবে। তাহলে এখন দেখো, খেয়াল করো এখানে মোট প্রাপ্তি কি কি আছে। এই যে দেখো, বিক্রয় করা হয়েছিল পণ্য, আসবাবপত্র বিক্রয় করা হয়েছিল, ব্যাংক হতে ঋণ গ্রহণ করা হয়েছিল। এইগুলো আমরা কি করছি, সুন্দরভাবে যোগ করে কত পাইছি, 23,000 টাকা। ঠিক আছে, এবার একইভাবে আমরা নগদ প্রদানটা কি আছে সেটা আমরা দেখিনি। নগদ প্রদান দেখো এখানে রয়েছে বাড়ি ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ বিল, তারপরে যাতায়াত বাবদ খরচ, তারপরে বেতন প্রদান। ফলে এই সব মিলে দেখো রয়েছে আমাদের এখানে 19,500 টাকা। তো এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের গ্রহণ করছি, মানে আমরা আয় করছি এক প্রকার বলতে পারি, আর এটা হচ্ছে আমরা প্রদান করছি, মানে এক প্রকার ব্যয় করছি। ঠিক আছে, এখন আমাদের অবশ্যই জানতে হলে কি করতে হয়, আয় থেকে ব্যয় বাদ দিতে হয়, অর্থাৎ প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দিতে হয়। তাহলে দেখো অবশিষ্ট সমান সমান প্রাপ্তি থেকে প্রদানটা বাদ দিয়ে আমরা কত পাইছি, 3,500 টাকা পাইছি। ঠিক আছে, এখন এই যে হিসাবটা আমরা করলাম, এই হিসাবের জন্য আমাদের দেখো একটু খেয়াল করো, উপরোক্ত তথ্যের উপস্থাপনের নির্দিষ্ট শখ অনুসরণ করা হয়। মানে আমি উপর যে তথ্যগুলো আমরা উপস্থাপন করছি, তো এটার জন্য আমাদের নির্দিষ্ট শখ অনুসরণ করতে হয়। কি কি শখ একটু খেয়াল করি, দুতরফা পদ্ধতি হিসেবে আমাদের এই শখটা অনুসরণ করতে হয়। যেমন খেয়াল করো, এটা হচ্ছে আমরা এক প্রকার টি শখ হিসেবে ধরতে পারি। কেন ধরতে পারে সেটা একটু বলে দিই। টি শকে দেখবাম দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল ভাবে ধরি, যে মনে করি এটা আমার একটা টি শক, সাপোজ ধরে নিলাম। তো টি শকের ডেবিট পাশে কি থাকে, ডেবিট পাশে যে এন্ট্রি গুলো আছে আমাদের সেগুলো বসে, আর ক্রেডিট পাশে কি যে এন্ট্রি গুলো ক্রেডিট হয় সেগুলো বসে। এখন কথা হচ্ছে ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। খুবই ভালো কথা, মনে রাখবা ডেবিট হচ্ছে সম্পদ এবং ব্যয়। ডেবিট হবে কোনগুলা, সম্পদ এবং ব্যয়, আর ক্রেডিট হবে কোনগুলো, বাকি যে তিনটা, আয় দায় এবং মালিকানা সত্ত্ব। এবার আসি প্রথম দেখো আসি, বিক্রয় করলে আমাদের আয় হয়, তার মানে কি নগদের পরিমাণ বৃদ্ধি পায়, নগদ হিসাব ডেবিট। তো এখন দেখো এখানে আমরা কোন কাজটা করতেছি, দেখো এখানে কিন্তু আমরা নগদের ছকটা করতেছি। কোনটা করতেছি, নগদের ছক করতেছি। অর্থাৎ নগদ হিসাব যেখানে যেখানে ডেবিট হয়েছে সেখানে সেখানে কিন্তু আমরা এখন এখানে এটা বসাচ্ছি, মানে ডেবিট পাশে। আর নগদ হিসাব যেখানে যেখানে ক্রেডিট হয়েছে সেখানে সেখানে কিন্তু আমরা বসাচ্ছি, সেটা হচ্ছে ক্রেডিট পাশে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে, আমরা যখন বিক্রয় করছিলাম তখন আমাদের কি হয়েছিল, নগদ হিসাব ডেবিট হয়েছিল, আর সাথে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল। তো নগদ হিসাব যেহেতু ডেবিট, কত টাকার পরিমাণ, ডেবিট পাশে আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপরে আসি, দেখো আসবাবপত্র যখন বিক্রয় করছিলাম তখন ঠিক একইভাবে নগদ হিসাব ডেবিট হয়েছিল, আর আসবাবপত্র বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট হয়েছিল, আসবাবপত্র হিসাব আমাদের ক্রেডিট হয়েছিল। তাহলে এই নগদ হিসাব ডেবিট হয়েছিল, যার কারণে ডেবিট করে বসাইছি। ব্যাংক থেকে যখন ঋণ নিয়েছিলাম তখন নগদ হিসাব ডেবিট হয়েছিল, আর ব্যাংক ঋণ ক্রেডিট হয়েছিল। ঠিক আছে, তাই আমরা কি করছি, নগদের ঘরে বসিয়ে দিয়েছি। এবার আমরা খেয়াল করি ক্রেডিট পাশের গুলো একটু খেয়াল করি। দেখো বাড়ি ভাড়া যখন প্রদান করছি তখন আমার বাড়ি ভাড়া হিসাব ডেবিট হচ্ছে, নগদ হিসাব ক্রেডিট হচ্ছে, যার কারণে কিন্তু এটা ক্রেডিট পাশে বসেছি। গ্যাস ও বিদ্যুৎ বিল যখন প্রদান করছি, গ্যাস ও বিদ্যুৎ বিল আমার ডেবিট, নগদ হিসাব ক্রেডিট পাশে বসিয়েছি। যাতায়াত বাবদ যে খরচটা রয়েছে সেটা আমরা যখন প্রদান করতেছি তখন নগদ হিসাব এখানে ক্রেডিট, যার কারণে এখানে আমি ক্রেডিট পাশে বসেছি। ঠিক একইভাবে বেতনের ক্ষেত্রে আমাদের নগদ হিসাব ক্রেডিট, আমরা এখানে ক্রেডিট পাশে বসেছি। এই পর্যন্ত কিন্তু আমাদের সবকিছু ঠিক আছে। এবার যে কাজটা করতে হবে একটু খেয়াল করো, এটা মনে করো আপাতত নাই, এটা মনে করো আপাতত নাই, এটা ভুলে যাও যে এখানে আছে। সাপোজ কিছু সময়ের জন্য ভুলে যাও যে এখানে এই জিনিসটা আছে। এবার আমরা যে কাজটা করব, দুইটা পাশের মধ্যে যোগ করে দেখবো কোন পাশটা সব থেকে বড়। দেখা যাবে আমাদের এই যে ডেবিট পাশটা সব থেকে বড়, তাহলে ডেবিট পাশ টাকাটা যেটা বড় হবে সেই টাকাটা আমরা জাস্ট এখানে যোগ করে বসে দিব, আর সেই টাকাটা এই পাশেও যোগ করে বসে দিব। ঠিক আছে, বসানোর পরে এবার এই পাশে যোগফল যেটা হবে সেটা আমরা এই যে টাকা এখান থেকে বাদ দিব, দিয়ে যেটা হবে সেটা এবার আমরা এখানে এই যে লিখবো, সেটা নাম দেবো উদ্বৃত্ত। এই নাম দিব উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো। তো দেখো এখানে বলা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, দায়, রেভিনিউ বা আয়, ব্যয়, মালিকানা সত্ত্বের জন্য এরূপ পৃথক পৃথক স্টক সংরক্ষণ এবং উদ্বৃত্ত নির্ণয় করা হয়। যেটা আমি তোমাদেরকে বললাম যে এইভাবে পৃথক পৃথক ভাবে আমরা কিন্তু একটা হিসাবের জন্য স্টক তৈরি করে আমরা আমাদের হিসাবগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এবার দেখো বলা হয়েছে হিসাবের স্টকটি কিসের অনুরূপ এবং কি কি বিশেষ দিক লক্ষ্য করছো সেটা আমাকে দেখাতে হবে। তো এই কাজটা আমি ভিডিও শেষে একটা ছবি দিয়ে দিব, মানে পিকচারে লিখে দিয়ে দিব, তোমরা সেখান থেকে সেটা সংগ্রহ করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এর পরে চলে যাই।
দেখো, হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব, ক্রয় হিসাব, হিসাব, বেতন ইত্যাদি আমাদের হয়ে থাকে। অর্থাৎ হিসাব হচ্ছে এক একটা নামে, এক একটা নামে, যেমন হতে পারে নগদান হিসাব হতে পারে, বিক্রয় হিসাব হতে পারে, ক্রয় হিসাব হতে পারে, ঠিক আছে, এই হলো এক একটা নামে। এবার খেয়াল করো, এরপর বলা হয়েছে যে হিসাবের ছক। দেখো, হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক ব্যবহৃত হয়, যেটা কিন্তু আমি মানে ফার্স্ট যখন শুরু করছি ক্লাসটা তখনই কিন্তু আমি বলে দিয়েছি যে এই দুইটা ছক তোমরা মনে রাখবা। সেই দুইটা ছকের প্রথমটা দেখো, যেটাকে আমরা টি ছক নামে চিনি, ঠিক আছে, যেটাকে আমরা টি ছক নামে চিনি। তো এই টি ছকে কি কি আছে একটু খেয়াল করে। টি ছকে আছে আমাদের প্রথম হলো ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, এটা আমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আর টি ছক কাটার খুব সহজ নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমরা সুন্দর করে একটা দাগ দিবা, তারপর এটাকে দুইটা ভাগে ভাগ করবা। ভাগ করার পরে প্রথম দেখো তারিখ, তারপর বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারপর টাকা, ঠিক আছে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এইভাবে। আর উপরে ডেবিট, এপাশে ক্রেডিট, এইভাবে তোমরা লিখে দিবা, তাহলে তোমাদের ছকটা সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে কথা হলো স্যার জাবেদা পৃষ্ঠা কেন দিলাম? জাবেদা পৃষ্ঠা কেন দিলাম তার কারণ হচ্ছে আমরা জাবেদায় যে হিসাবগুলো লিখেছি সেই হিসাবগুলোই মূলত কিন্তু আমরা এই টিসকে আমরা অন্তর্ভুক্ত করব, যার কারণে কিন্তু এখানে জাবেদা পৃষ্ঠা দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে জাস্ট দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। এবার এই যে ডেবিট ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট টিসকের ক্ষেত্রে আমাদের দুইটা পক্ষ সমান করতে হয় এবং উদ্বৃত্তটা জের হিসেবে টানতে হয়। আর এবার আসি দ্বিতীয় নম্বরের ছকটা, সেটা হচ্ছে চলমান জের ছক। এখানে আমাদের ডেবিট ক্রেডিট সমান করার কোনো প্রয়োজন নাই, আবার দুইটা পক্ষ সমান করার কোনো প্রয়োজন নাই, আবার উদ্বৃত্ত বের করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমাদের এখানে যা করতে হবে, অর্থাৎ যদি আসে তাহলে সেটা আমরা যোগ করবো, যদি চলে যায় তাহলে সেটা আমরা বিয়োগ করবো। জাস্ট এইভাবে আমাকে কি করতে হয়, এই ছকটা করতে হয়। তো এখানে কি কি আছে একটু খেয়াল করি। তারিখ আছে, বিবরণ রয়েছে, জাবেদা পৃষ্ঠা রয়েছে, ডেবিট টাকা রয়েছে, ক্রেডিট টাকা রয়েছে, আর এরপর দেখা রয়েছে উদ্বৃত্ত বা জের। আর এই উদ্বৃত্ত বা জেরে মূলত আমাদের ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। এটা যখন আমরা একটা একটা করে ধরে ধরে করবো তখন তোমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবে। এবার দেখো টি ছকের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে ফেলবা। চলমান জের ছকের বৈশিষ্ট্য কি কি সেটাও এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা একটু কি করে বসে দেখে পড়ে ফেলবা, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে আরো একটা কাজ দেওয়া রয়েছে, বলা হচ্ছে দুটি ছকের মাঝে কি কি পার্থক্য বিদ্যমান তা চিহ্নিত করো। তাহলে দেখো এই দুটি ছক তোমরা লক্ষ্য করবা, এই দুটো ছক লক্ষ্য করে দেখবে এর ভিতর কি কি পার্থক্য রয়েছে সেগুলো তোমরা তুলে ধরবা, ঠিক আছে। এটাই হলো কাজ। এবার দেখো বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য হিসাবের উদ্বৃত্ত নির্ণয়করণের বিস্তারিত বর্ণনা খতিয়ান অধ্যায়ে করা হয়েছে। তার মানে এই যে দুইটা ছক রয়েছে এর বিস্তারিত বর্ণনা রয়েছে আমাদের খতিয়ান যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে, ওকে। তাহলে দেখো আমাদের আগে একটা কাজের কথা বলেছিলাম এবং পরে যে কাজটা, এই দুইটা কাজের সমাধান কিন্তু আমরা একেবারে ভিডিও শেষে দিয়ে দিব, তোমরা সেখান থেকে সুন্দরভাবে দেখে কাজ দুটা সমাধান করে নিবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবের শ্রেণীবিভাগ কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, যখন আমরা দুই তরফ দাখিলা করতেছিলাম ওখান থেকে কিন্তু আমরা হিসাবের শ্রেণীবিভাগটা আমরা এখানে জেনে আসছি যে সম্পদ এবং ব্যয়, সম্পদ সমান সমান দায় আর মালিকানা সত্ত্ব, এটা কিন্তু আমরা জানি A = L + O, A = L + O, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, ঠিক আছে। এবার আর কথা আছে এই মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আছে সেটাও কিন্তু আমরা জানি, এই যেগুলো আছে সেগুলো আমরা এখানে দেওয়া হয়েছে। তার মানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের হিসাবের মোট 5টি ধাপ আমরা বলতে পারি বা 5 প্রকার আমরা বলতে পারি। প্রথম হচ্ছে সম্পদ, দায়, মূলধন, রেভিনিউ বা আয়, ব্যয়, ঠিক আছে, এইগুলো। এবার খেয়াল করো এই হিসাব সম্পর্কিত সংশ্লিষ্ট সম্পর্ক মানে লেনদেনের সাথে, কোন লেনদেনের সাথে এর কি সম্পর্ক বা কোন হিসাবের সাথে এই 5 প্রকারের মধ্যে কি সম্পর্ক সেগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। একটু খেয়াল করি, প্রথম বলা হচ্ছে মূলধন। তাহলে মূলধন হিসাবের সম্পর্ক কি, এটা শ্রেণীবদ্ধকরণ যদি করি বা শ্রেণীকরণ যদি করি তাহলে সেটা আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে অন্তর্ভুক্ত হয়। আর এটার কাজ কি দেখো, বলা হয়েছে মালিক প্রতিষ্ঠানের নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়, ঠিক আছে। এরপর আসে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাবটা কি, সেটা কিসের মধ্যে পড়ে, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। তাহলে এখানে কি মালিক প্রতিষ্ঠান হতে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ বা সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসেবে তা লিপিবদ্ধ
হয়ে থাকে। সাপোজ মনে করো মালিকের কাছে কোনো টাকা নেই, এখন সে বাইরে যেতে চাচ্ছে, তার ইমার্জেন্সি 10,000 টাকা প্রয়োজন, সে যদি ব্যাংকের থেকে না নিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে যায়, তখন সে উত্তর হিসাবে আমাদের লিপিবদ্ধ করতে হয়। এভাবে দেখো নগদ হিসাব, ব্যাংক হিসাব, কোনটা কোন প্রকারের হিসাব, তার সম্পর্ক কি, সবকিছু দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে। তোমাদের কাজ হচ্ছে এইগুলো সুন্দর করে কমপ্লিট করে পড়ে ফেলা, না হলে কি হবে, না হলে যখন আমরা অধ্যায়টা করব তখন কিন্তু তোমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এই কুঋণ হিসাব এটা খুব ভালো করে দেখবে, বাট্টার হিসাবটা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এগুলো খুব ভালো করে দেখবে। এই যে অবচয় রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু প্রায় সময় থাকে, সুতরাং এইগুলো খুব সুন্দরভাবে তোমরা দেখবে। এরপর এই যে একটা রয়েছে বিনিয়োগ হিসাব। ওকে, তাহলে কোনটার কাজ কি সুন্দরভাবে সেগুলো তোমরা দেখে নিবে, এখানে অনেক রয়েছে। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে এগুলো দেখে নিবে। এরপর দেখো রয়েছে দলগত কাজ। কি বলা হয়েছে দেখো, শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে সম্পদ, দায়, মালিকের সাথে রেভিনিউ বা আয় ও ব্যয় হিসেবের নামের তালিকা প্রস্তুত করো। তাহলে এটা হলো আমাদের একটা কাজ। চলো তাহলে আমরা একবারে 3টা যে কাজ আমরা পেয়েছি, এই 3টা কাজের সমাধান আমরা একবারে দেখে নিই। ঠিক আছে, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কাজটা দেখে নিবে, তাহলে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। এরপরে ভিডিওটা শুরু করবো আমরা এরপর থেকে, এবং এই অধ্যায়ে একেবারে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের যে দলগত কাজ রয়েছে এবং যে বাকি যে 2টা কাজ রয়েছে সেই 2টা কাজ সুন্দরভাবে তোমরা দেখে নাও।